আজ সংসদে সরকারি দল এবং বিরোধী দল সকলে একতাবদ্ধ থেকে সর্বসম্মতিক্রমে গণহত্যাকারী ফ্যাসিস্ট আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ থাকবার জন্য যে সন্ত্রাস বিরোধী আইনের যে অধ্যাদেশ পাশ করেছিল অন্তর্বর্তীকালীন সরকার, সে অধ্যাদেশটি আজকে সর্বসম্মতিক্রমে এখানে পাশ হলো। পাশাপাশি জুলাই যোদ্ধা যারা আছেন তাদের সুরক্ষার জন্য এবং দায়মুক্তি দেওয়ার জন্য যে অধ্যাদেশ প্রণয়ন করা হয়েছিল সেটাও আজকে আইনে রূপান্তরিত হলো। আজকে সরকারি দল বিএনপি এবং বিরোধী দলে এনসিপি জামাত সহ যারা স্বতন্ত্র সংসদ সদস্যরা ছিলেন, আমরা সকলেই মিলে বাংলাদেশের প্রশ্নে এই যে একতাবদ্ধ থেকে বাংলাদেশে যারা ফেসিবাদ চাপিয়ে দিয়েছিল, যারা বাংলাদেশে গণহত্যা মানবতা বিরোধী অপরাধ করেছিল, তাদের বিষয়ে যে আমরা একটা ঐক্যবদ্ধ সিদ্ধান্তে আসতে পেরেছি, এটা বাংলাদেশের জন্য একটা অর্জন বলে আমরা মনে করি। এবং আমরা মনে করি যে এই বাংলাদেশটাকে আওয়ামী লীগ এবং ফেসিবাদ উত্তর সময়ে নতুন করে গঠন করার ক্ষেত্রে সরকারি দল এবং বিরোধী দলের যে একতাবদ্ধ থেকে যে ভূমিকা, সেই ভূমিকার ক্ষেত্রে এটাও একটা মাইলফলক হিসেবে থাকবে। আমরা অতীতে যখন অন্তর্বর্তীকালীন সরকারের সময়টাতে আন্দোলন করেছিলাম, সেই আন্দোলনের প্রেক্ষাপটে আওয়ামী লীগের কার্যক্রমকে নিষিদ্ধ করা হয়েছিল। তারই প্রেক্ষাপটে আমরা দেখেছি যে তাদের নিবন্ধনকেও বাতিল করা হয়েছে, তারা নির্বাচনে অংশগ্রহণ করতে পারে নাই। সামনে আবার স্থানীয় সরকারের নির্বাচনগুলো হতে যাচ্ছে, আমরা সেই সময়টাতেও সরকারের তরফ থেকে স্পষ্ট আমরা সিদ্ধান্ত চাই যাতে করে কোনো ফেসিবাদ এবং যারা ফেসিবাদের দোষর আছে তারা যেন জনগণের প্রতিনিধি হতে না পারে, সেই ব্যাপারটা নিশ্চিত করতে হবে। সেক্ষেত্রে একটা বিষয় মনে রাখা প্রয়োজন, অনেকে আওয়ামী লীগের যারা আছে তাদের পক্ষে নিয়ে বিনিয়ে কথা বলার চেষ্টা করে, কিন্তু আমরা বিগত সময় ধরে খেয়াল করে দেখেছি যে এই আওয়ামী লীগ বাংলাদেশের হাজার হাজার মানুষকে হত্যা করেছে, ছোট ছোট শিশুদেরকে হত্যা করেছে, মানুষদেরকে গুম করে রেখেছে, খুন করেছে, গণহত্যা চাপিয়ে দিয়েছে, মানবতা বিরোধী অপরাধ করেছে, পিটিয়ে পুড়িয়ে মানুষকে মেরেছে। সে আওয়ামী লীগ 2 বছরের মতো সময়কাল হতে চলল সেই 24-এর অভ্যুত্থানের পর থেকে এখনো পর্যন্ত আওয়ামী লীগের পক্ষ থেকে কোনো অনুশোচনা আমরা খেয়াল করি নাই। আওয়ামী লীগের তাদের এই যে অনুশোচনাবিহীন থাকা, তাদের আসলে এটা স্বভাবজাত একটা বৈশিষ্ট্য। আওয়ামী লীগ বাংলাদেশের মানুষদেরকে স্বাধীনতা যুদ্ধের পরেও যারা তাদের বিরোধী দলে ছিল তাদেরকে খুন করেছিল হাজার হাজারে, এবং পরবর্তীতে তারা বাকশাল কায়েম করেছিল, এবং পরে 2009 ক্ষমতায় এসে তারা ফেসিবাদ কায়েম করেছিল। সেই ফেসিবাদ কায়েম করার মধ্য দিয়ে বাংলাদেশের গণতন্ত্রের পথকে তারা রুদ্ধ করে দিয়েছিল। বাংলাদেশের সংবিধানে এমন ধরনের বিষয়বস্তু তারা অন্তর্ভুক্ত করেছিল যার মধ্য দিয়েও এখানে আওয়ামী লীগ ফেসিবাদের বাইরে আর কারো এই রাষ্ট্র ক্ষমতায় বৈধভাবে আসার আর কোনোরূপ বা শান্তিপূর্ণভাবে আসার কোনোরূপ উপায় তারা রাখে নাই। এমত অবস্থায় আজকে সরকারি দল এবং বিরোধী দল আমরা সকলে মিলে আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ থাকার যে আইন এবং জুলাই যোদ্ধাদের সুরক্ষার জন্য যে আইন আমরা সর্বসম্মতিকভাবে পাশ করতে পেরেছি, এটা বাংলাদেশের জনগণ আমাদেরকে যে ম্যান্ডেট দিয়েছিলেন তাদের প্রতি একটা শ্রদ্ধাবোধের জায়গার বহিঃপ্রকাশ হিসেবে আমরা এটাকে দেখছি। জুলাই যোদ্ধাদের সুরক্ষার বিষয়ে আমাদের এমপি হাসনাত আবদুল্লাহ তিনি আসলে এনসিপির যে অবস্থান সেটা তিনি ব্যাখ্যা করেছিলেন। আমরা যে আইনটি আজকে পাশ করা হয়েছে আমরা সেই আইনটির পক্ষে, কিন্তু সেই আইনে মানবাধিকার যে কমিশন, সেই কমিশনকে একটা দায়িত্ব দেওয়া হয়েছে তদন্ত করার জন্য, কিন্তু মানবাধিকার কমিশন নিয়ে যে আইনটি আছে সেই আইনটাকে আসলে দুর্বল করে ফেলা হচ্ছে। অর্থাৎ মানবাধিকার কমিশন নিয়ে যে অধ্যাদেশটি আছে সেই অধ্যাদেশটি অটোমেটিক্যালি ল্যাপস করার একটা প্রস্তাবনা সরকার দলের তরফ থেকে আছে। যদি তেমনটাই হয়ে যায় সেক্ষেত্রে মানবাধিকার কমিশন একটা দুর্বল একটা প্রতিষ্ঠান হবে, যে দুর্বল প্রতিষ্ঠানের হাতে যদি এই তদন্তের কার্যভারটা থাকে তাহলে সেটা সরকার নিয়ন্ত্রিত বেশি হবে, সেটা একটা অটোনোমাস বডি হিসেবে সেটার ফাংশনালিটি কমে আসবে। এই কারণে আমরা মূলত এই আইনের বিরুদ্ধে না, এই আইনে যে মানবাধিকার কমিশনকে দায়িত্ব দেওয়া হয়েছে সেই মানবাধিকার কমিশনকে শক্ত রাখার জন্য, স্ট্রং রাখার জন্য, একটা নিরপেক্ষ মানবাধিকার কমিশন করার জন্য যে অধ্যাদেশটা করা হয়েছে সেই অধ্যাদেশটা যাতে অটোমেটিক্যালি ল্যাপস না করে সেটাকে পাশ করা হয়, সেই ব্যাপারটাই আমরা এনসিপির পক্ষ থেকে আজকে সংসদে আমরা উত্থাপন করেছি। বাংলাদেশের জনগণ আওয়ামী লীগের দ্বারা এতটা নির্যাতিত হয়েছে, শুধুমাত্র বিরোধী রাজনৈতিক দলের নেতা বা কর্মীরা না, সাধারণ যারা জনগণ তারাও আওয়ামী লীগের দ্বারা নিষ্পেষিত হয়েছে। একেবারে গ্রাম পর্যায়ের যে আওয়ামী লীগের নেতারা যারা ছিল তারা এই দীর্ঘ 16 বছরের শোষণের সময়টাতে তারা মানুষের জমি জিরাত বাড়ি ঘর সেগুলো তারা দখল করতো, ছোট ছোট ব্যবসা প্রতিষ্ঠানগুলো দখল করতো, মানুষকে হুমকি দিত, মানুষের হাত পা তারা কেটে ফেলতো। এরকম ধরনের অসংখ্য নজির এখানে আছে। ধর্ষণের মতো কর্মকাণ্ড তারা সংগঠিত করেছে। এই কারণে আওয়ামী লীগের একেবারে শুরুর দিকের যারা, অর্থাৎ যারা কেন্দ্রের নেতারা আছেন সেখান থেকে নিয়ে তৃণমূল পর্যন্ত তারা সকলে সংঘবদ্ধভাবে তারা একটা অপরাধের মধ্যে তারা জড়িয়ে পড়েছে। এই অপরাধীরা তাদের মধ্যে কোনো ধরনের কোনো অনুশোচনা নেই, তারা বাংলাদেশকে ধারণ করে না, তারা বাংলাদেশের কোনো পার্টি হিসেবে তারা কার্যক্রম করে নাই, তারা ভারতকে সুবিধা দেওয়ার জন্য তারা বাংলাদেশের একটা প্রক্সি পার্টি হিসেবে তারা এখানে কাজ করেছে। সেই ফেসিবাদী পার্টি পৃথিবীতে কোনো কালেই গণতন্ত্রের সাথে সাযুজ্যপূর্ণ হিসেবে তাদেরকে গ্রহণ করা হয় না।
যে নাজি পার্টি ছিল জার্মানিতে তাদেরকেও কিন্তু পরবর্তীতে নিষিদ্ধ করা হয়েছে। এই কারণে আওয়ামী লীগের তাদেরকে সিদ্ধ করা, তাদেরকে বৈধ করা, তার কোনোরূপ সুযোগ বাংলাদেশের ভবিষ্যতে রাজনীতিতে আর ঘটবে না। বাংলাদেশের তরুণ যে প্রজন্ম আছে সেই প্রজন্ম আওয়ামী লীগকে বাংলাদেশে আর পুনর্বাসিত হওয়ার কোনো সুযোগ দেবে না। সংরক্ষিত নারী আসনে এমপি মনোনয়নের ক্ষেত্রে আমরা যারা বিরোধী দলে আছি আমরা আসলে জোটগতভাবেই সেখানে প্রার্থী মনোনয়ন দেব। সেক্ষেত্রে যারা প্রার্থী হচ্ছেন সেখানে তারা জোটের প্রার্থী হিসেবে থাকছেন। এনসিপির পক্ষ থেকে কারা মনোনয়ন পাচ্ছেন বা কে মনোনয়ন পাচ্ছেন সে বিষয়গুলো নিয়ে আমাদের মধ্যে আলাপ আলোচনা চলছে। আমরা অবশ্যই যারা রাজপথের লড়াকু হিসেবে কাজ করেছেন, যারা বাংলাদেশের জনগণের পক্ষে কথা বলছেন, এমন যারা ভোকাল আছেন তাদেরকেই আমরা এনসিপির পক্ষ থেকে সেখানে আমরা মনোনীত করব এবং সেই বিষয়গুলো খুব অল্প সময়ের মধ্যে আপনারা যারা সাংবাদিক আছেন তাদের কাছে আমরা সেইগুলোকে প্রকাশ করব। আসলে সরকার দল যদি সংবিধানের সংস্কার চাইতো তাহলে আমাদের পক্ষ থেকে সারা শুধু না সব ধরনের কোঅপারেশন থাকতো, কিন্তু সরকার দল আসলে সংস্কারটা তারা চায় না। তারা বলছে সংশোধনের কথা। সংশোধন খুব লিমিটেড স্কোপে থাকা একটা জিনিস, অর্থাৎ সংশোধনের মধ্য দিয়ে মৌলিক কাঠামোতে কোনো পরিবর্তন আনা যায় না, কিন্তু গাঠনিক ক্ষমতাপ্রাপ্ত সংস্কারের মধ্য দিয়েই মৌলিক কাঠামোতে একটা পরিবর্তন নিয়ে আসা যায়। যেহেতু জুলাই সনদের মধ্যে এমন অনেকগুলো বিষয় নিয়ে আমরা আলাপ আলোচনা করেছি, যেটা এমন অনেকগুলো বিষয় বিএনপির ঐক্যমত্যতাও আছে, যে বিষয়গুলো আসলে সংবিধানের যে মৌলিক কাঠামো আছে সেটাকে আসলে অক্ষুণ্ণ রাখবে না। যেমন আমরা হাইকোর্টকে বিভাগীয় শহরে নিয়ে যাওয়ার কথা বলছি, এখানে সরকারি দল বিরোধী দল অর্থাৎ বিএনপি, এনসিপি, জামাত সকলের কিন্তু এখানে একটা ঐক্যমত্যতা রয়েছে, কিন্তু এটা কিন্তু বাংলাদেশের যে কোর্ট আগেই কিন্তু এই বিষয়টাকে অর্থাৎ হাইকোর্টের ডিভিশনকে বিভাগীয় পর্যায়ে নিয়ে যাওয়া এটাকে অসংবিধানে ঘোষণা করে রেখেছে। এই বড় যে পরিবর্তনগুলো আছে এটাকে যদি টেকসই করতে হয় তাহলে আমাদেরকে সংবিধানের সংস্কার করতে হবে। একটা গাঠনিক ক্ষমতাপ্রাপ্ত সংবিধান সংস্কার পরিষদের মধ্য দিয়ে এটা করা সম্ভব। আপনারা দেখবেন যে বিএনপি তারা জুলাই সনদ বাস্তবায়নের কথা বলছে, কিন্তু তারা যে জুলাই সনদের কথা বলে সেই জুলাই সনদ তারা কিন্তু তাদের মতো করে একটা জুলাই সনদ, যেখানে জুলাই সনদের দুইটা পার্ট আছে, একটা বাঁ দিকের অংশ যেটা মূল জুলাই সনদ, একটা ডান দিকের অংশ যেখানে আছে নোট অফ ডিসেন্ট। বিএনপি যখন জুলাই সনদের কথা বলে তখন তারা মূল অংশ বাঁ দিকের যে অংশটা আছে তার কথা তারা বলে না, ডান দিকে তাদের যে নোট অফ ডিসেন্ট আছে সেই কথাটা তারা বলে। বড় বড় যে বিষয়গুলো আছে আপনারা খেয়াল করে দেখবেন যে তত্ত্বাবধায়ক সরকার পুনঃপ্রতিষ্ঠা করতে হবে, এই ব্যাপারে এনসিপি, বিএনপি, জামাত এমনকি বর্তমান কমিশনে যতগুলো রাজনৈতিক দল ছিল আমরা সকলেই একমত। কিন্তু এই তত্ত্বাবধায়ক সরকারটা আসলে কোন ফর্মুলায় গঠিত হবে? এটা কি ত্রয়োদশ সংশোধনের মতো করে সাবেক প্রধান বিচারপতি তাদেরকে নিয়ে একটা তত্ত্বাবধায়ক সরকার, নাকি নতুন একটা ফর্মুলা আসবে? সেটা নিয়েই মূলত ডিবেটের জায়গাটা। আমরা ঐক্যমত্য কমিশনে প্রস্তাব রেখেছিলাম। ঐক্যমত্য কমিশন এটা এখানে বিএনপি ব্যতিরিক্ত অন্য যে রাজনৈতিক দলগুলো আছে তাদের মধ্যে একটা ঐক্যমত্য এখানে তৈরি হয়েছিল যে একটা আলাদা বডি হবে, একটা সার্চ কমিটি হবে যেখানে সরকার দলের নেতারা থাকবেন, অর্থাৎ প্রধানমন্ত্রী থাকবেন, স্পিকার, ডেপুটি স্পিকার থাকবেন, বিরোধী দলের নেতা থাকবেন, তৃতীয় বিরোধী দলের নেতা থাকবেন এবং সকলের সম্মিলনে একটা কমিটির মধ্য দিয়ে এটা হবে। এবং সেই কমিটি যদি একমত না হতে পারে তাহলে র্যাঙ্ক চয়েস ভিত্তিতে এই তত্ত্বাবধায়ক সরকারের প্রধান উপদেষ্টা করা হবে। কিন্তু বিএনপি কিন্তু এই জায়গাতেই তারা নোট অফ ডিসেন্ট দিয়ে রেখেছে, অর্থাৎ তারা তত্ত্বাবধায়ক সরকারের পক্ষে, কিন্তু তত্ত্বাবধায়ক সরকারের নতুন যে ফর্মুলা যেটা বেশি গণতান্ত্রিক, যেটা অতীতের মতো করে যে কে এম হাসানের মতো কাউকে নিজের মতো করে তত্ত্বাবধায়ক সরকারের প্রধান করার কারণে যে সংকটটা তৈরি হয়েছিল বাংলাদেশে, সেই সংকটগুলো থেকে জাতিকে রক্ষা করতে পারে সেই ব্যাপারে তাদের কিন্তু ঐক্যমত্যতা নাই। তারা উচ্চকক্ষ গঠনের পক্ষে, কিন্তু উচ্চকক্ষ ভোটের পিয়ার অনুযায়ী হওয়া দরকার এবং উচ্চকক্ষে সংবিধান সংশোধনের ক্ষমতা থাকা প্রয়োজন। এই দুইটা বিষয় তারা চায় না, অর্থাৎ তারা উচ্চকক্ষ চায় এমন একটা উচ্চকক্ষ যে উচ্চকক্ষটা হবে মানে সেখানে যারা বিএনপির মানে পুনর্বাসন কেন্দ্র হিসেবে সেটা একটা কাজ করবে আর কি, এবং সেখানে কোনো ক্ষমতা থাকবে না। এমন ধরনের উচ্চকক্ষ তো আমাদের প্রয়োজন নাই। আমাদের প্রয়োজন হচ্ছে যে উচ্চকক্ষ সংবিধান সংশোধনের ক্ষেত্রে ভূমিকা রাখতে পারবে, যে উচ্চকক্ষ ভোটের পিয়ার অনুযায়ী হবে। এরকম অনেকগুলো বিষয় আছে যে বিষয়গুলোতে বিএনপির নোট অফ ডিসেন্ট আছে এবং তারা যখন জুলাই সনদের কথা বলে তারা মূলত নোট অফ ডিসেন্টের কথা বলে। জুলাই সনদের বাঁ দিকের মূল যে ভাষ্য সেই ভাষ্য কোনোভাবেই বিএনপি বাস্তবায়ন করবে না, এটাই তাদের বক্তব্য থেকে প্রতীয়মান হয়।